আমার যে অন্য ধর্মাবলম্বী বন্ধুদের সাথে আমি ছিলাম, কোনোদিন তো ডিফারেন্সিয়েট করি নাই, কোনোদিন এটা ভাবি নাই যে অন্য ধর্মের না। আমার ঈদের অনুষ্ঠানে সে এসছে, আমি তার পূজার অনুষ্ঠানে, তার বড়দিনের অনুষ্ঠানে আমি গিয়েছি, তার বৌদ্ধ পূর্ণিমায় আমি গিয়েছি, আমার তো কখনো ফিল হয় নাই। তো এই ফিলটা তাদেরও হইতেছে কেন যে আমাদের এই ফিলটা হওয়া উচিত যে এইটা তোমরা কিন্তু আলাদা। যেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, সেই দেশের সরকার আমাদেরকে সবক দিচ্ছে। আমি তাকে নিয়ে বলতে চাই যে সে আসলে মলম বিক্রেতা, সে হচ্ছে ক্যানভাসার, সে হচ্ছে মাইক দিয়ে চিল্লায় চেঁচানো একটা ব্যক্তিত্ব। যে সবচেয়ে বেশি ডিসইনফরমেশন, মিসইনফরমেশন সবচেয়ে বেশি ছড়ায় হচ্ছে পৃথিবীর মধ্যে ভারতে। আমাকে তুলে নিয়ে যে পেটানো হইতো, অথবা আমাকে গুম করে দেওয়া হইতো, আমাকে নাগরে রাখা হইতো, অথবা মেরে ফেলা হইতো। আমার ফ্যামিলি জানতো না কোথায় রাখা হয়েছে, কীভাবে মারা গেছি। হঠাৎ করে একদিন হাওয়া হয়ে গেলাম। বর্তমান সময়ে আমরা দেখলাম যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা বর্তমানে চলছে, এবং ভারতীয়রা যেভাবে হচ্ছে বাংলাদেশকে এখন যেভাবে হচ্ছে তারা কথা বলছে, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুগুলো নিয়ে যেভাবে কথা বলছে, সেটা আসলে কতটুকু যৌক্তিক মনে হয় আপনার কাছে? পুরোপুরি অযৌক্তিক এখন যদি আমি এক কথায় বলি, কিন্তু আরেকটু ব্রড করে যদি বলি, তাহলে হচ্ছে যেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, সেই দেশের সরকার আমাদেরকে সবক দিচ্ছে যে আমাদের আসলে কি করা উচিত। কিন্তু আপনি যদি কিছু, আজকে একটা সকালবেলা একটা ইনফরমেশন দেখলাম যে সবচেয়ে বেশি ডিসইনফরমেশন, মিসইনফরমেশন সবচেয়ে বেশি ছড়ায় হচ্ছে পৃথিবীর মধ্যে ভারতে। আমি নামটা বললাম কেননা এটা আসলে আমি দেখলাম, যেটা মনে হলো সেটা হচ্ছে গভর্নমেন্টের স্পন্সর করা জিনিসগুলো হচ্ছে। এটা খুবই অদ্ভুত ব্যাপার, কিন্তু যেটা আমাদের স্বৈরাচারের আমলে হতো। ডিসইনফরমেশন মিনস মিস ইনফরমেশন। হয়তো হাসিনার সরকার তার কাছ থেকে শিখেছে, অথবা মোদির সরকার এখন হাসিনার কাছ থেকে শিখে এটা অ্যাপ্লাই করছে। আমি জানি না সেটা কি, কিন্তু সেটা মানুষ বলতে পারবে। কিন্তু যেই জিনিসটা আমাদের সাথে হচ্ছে সেটা তারা এইভাবে বলতে পারে না, কারণ এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের দেশের মানুষের আভ্যন্তরীণ ব্যাপার। আমাদের দেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তাদের চাইতে অনেক বেশি পালন করি, আমরা মনে করি। এবং আমাদের দেশের ভাইয়েরা, এই যে আমি আমার ক্লাসমেটদের, আমার যে অন্য ধর্মাবলম্বী বন্ধুদের সাথে আমি ছিলাম, কোনোদিন তো ডিফারেন্সিয়েট করি নাই, কোনোদিন এটা ভাবি নাই যে অন্য ধর্মের না। আমার ঈদের অনুষ্ঠানে সে এসছে, আমি তার পূজার অনুষ্ঠানে, তার বড়দিনের অনুষ্ঠানে আমি গিয়েছি, তার বৌদ্ধ পূর্ণিমায় আমি গিয়েছি, আমার তো কখনো ফিল হয় নাই। তো এই ফিলটা তাদেরও হইতেছে কেন যে আমাদের এই ফিলটা হওয়া উচিত যে এইটা তোমরা কিন্তু আলাদা। কিন্তু আমরা কিন্তু আলাদা না, আসলে আমরা আসলে শেষ পর্যন্ত সবাই মানুষ, এবং সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই, এই কথা অনেকেই বলেন। আমি আসলেই বলতে চাই, বাংলাদেশের মানুষ সবার উপরে এই জায়গাটায় সাম্প্রদায়িক সম্প্রীতি রাখবে, এবং এটা আমাদেরকে তাদের শিক্ষা দেওয়ার দরকার নাই, তাদের এই কোচিং আমাদের প্রয়োজন নেই। ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশে বন্ধের জন্য হাইকোর্টে একটা রিট করা হয়েছে। আমি যদি খুব স্পেসিফিকলি বলি যে ভারতীয় একটি গণমাধ্যম রিপাবলিক বাংলা, যেখানকার একজন উপস্থাপক, যে একজন সাংবাদিক ময়ূক রঞ্জন, তার যে কথাবার্তা বাংলাদেশ নিয়ে যে সে বিদ্বেষটা ছড়াচ্ছে, আসলে বিশেষ করে কয়েকদিন আগে চট্টগ্রাম নিয়েও যে একটা বিদ্বেষের ছড়ানোর চেষ্টা হলো, তাকে নিয়ে আপনার কী বলার আছে? আমি তাকে নিয়ে বলতে চাই যে সে আসলে মলম বিক্রেতা, সে হচ্ছে ক্যানভাসার, সে হচ্ছে মাইক দিয়ে চিল্লায় চেঁচানো একটা ব্যক্তিত্ব। সাংবাদিক ব্যতীত বা অন্য যে কোনো মানে সংবাদ পরিবেশন সংশ্লিষ্ট যে কোনো প্রফেশন ব্যতীত যা খুবই কি বলবো, ওই যে আমরা ছোটোবেলায় যে এখনও দেখি আমরা মাঝে মধ্যে যে ওই যে ইঁদুরের মলম বেচে, তেলাপকের, হ্যাঁ এক্স্যাক্টলি ওইভাবে সে উপস্থাপনা করে একটা তার সংবাদ, মানে সংবাদের চিবায় মনে খায় এটারে। ঠিক আছে, মানে আমি লাইফে এরকম দেখি নাই। এটা খুব অদ্ভুত কাণ্ড। এটা যদি না হইতো এই এন্টারটেনমেন্টটা পাইতাম না। আমি কিন্তু তাকে এখন দেখে খুব মজা পাই, আনন্দ পাই, যে যখন ওর মন খারাপ থাকে তার এই লম্পঝম্প দেখি। এবং আমাদের দেশের কিছু মেকাররা আছে, এডিটর কিছু ট্রল করে, এরকম ছেলেপেলে আছে, মিম বানায়, তারা খুব চমৎকার তাকে নিয়ে খুব ভালোই রিসার্চ করতেছে এবং দুর্দান্ত কন্টেন্ট আসতেছে। মজা লাগে। যেহেতু আপনি ছাত্র আন্দোলনের শুরু থেকে, জুলাই আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন, যদি পরিবর্তন না হতো শেখ হাসিনা সরকারের, তাহলে কি হতো? আর ওই সময়টা আসলে আপনি কীভাবে সময় পার করেছেন, বা আপনার উপর কী ধরনের চাপ এসেছিল? কী হতো অনেক কিছু উত্তর হইতে পারে। এখন কি হতো তো আমরা আসলে যদি, কিন্তু অনেক গল্প আছে, কিন্তু যদি আমরা রেকর্ড দেখে আসি গত 16 বছরে, তারা রেকর্ডে হতে পারতো সেটা হচ্ছে আমাকে তুলে নিয়ে যে পেটানো হইতো, অথবা আমাকে গুম করে দেওয়া হইতো, আমাকে নাগরে রাখা হইতো, অথবা মেরে ফেলা হইতো। আমার ফ্যামিলি জানতো না কোথায় রাখা হয়েছে, কীভাবে মারা গেছি। হঠাৎ করে একদিন হাওয়া হয়ে গেলাম। ঠিক আছে, অথবা আর কি হইতে পারতো, থ্রেট দেওয়া হইতো, সবচেয়ে মিনিমাম যেটা, যে আর জীবনে যদি কথা কইছস, ঠিক আছে, এরকম একটা কিছু হইতে পারতো। ঠিক আছে, সত্যি কথা বলতে ওই পুরো টাইমটার মধ্যে যখন আমি ফেসবুকে কন্টিনিউয়াসলি পোস্ট করতেছিলাম, আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল মিলিয়ে, তখন আসলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে অনবরত ডেথ থ্রেট আসতেছিল। সো এটা আসলে খুব মানে
মানে বিষয়টা এরকম ছিল যে এই সময়টা কাটুক, তারপরে তোরা দেখে নিতেছি। হ্যাঁ, সো ওই সময়টা কাটছে, তারা দেখার জন্য নাই। সো আল্লাহর রব্বুল আলমিনের ইচ্ছা। সবসময় একটা কথা বলি, আমি সবসময় একটা কথা খুব মন প্রাণে বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে, সেটা হচ্ছে রাখে আল্লাহ মারেকে। হ্যাঁ, সো সবই আল্লাহর ইচ্ছা থাকে। হ্যাঁ, এবং ফেরাউনেরও পতন হয়েছে, নমরুদেরও পতন হয়েছে, হাসিনারও পতন হলো।